আগামীকাল সাইক্লোনের জন্য সকলেই বিশেষ চিন্তিত এবং প্রতি মুহূর্তে আবহাওয়ার খবর পেতে উদ্গ্রীব। এই আবহাওয়ার খবরগুলি পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে অথবা আবহাওয়া দপ্তরের সোশ্যাল মিডিয়া আপডেটে, যেমন ফেসবুক বা টুইটার থেকে। তো এইসবের উপরে নির্ভর না করেও আপনারা নিজেরাই বর্তমানে যে টেকনোলজি আছে তার সাহায্যে নিজেরাই ঘরে বসে কম্পিউটার থেকে অথবা মোবাইল ফোন থেকে আবহাওয়ার আপডেটগুলি পেতে পারেন। এই আবহাওয়ার আপডেটগুলি বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া যায়। তার মধ্যে একটি বর্তমানে খুবই পপুলার হয়েছে, সেটি হলো windy.com। যদি আপসারে খোলেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। অটোমেটিক্যালি আপনি যে শহরের কাছাকাছি আছেন সেই শহরের অবস্থান অনুযায়ী আপনাকে ম্যাপটি দেবে। windy.com খুললেই আপনারা এরকম বিভিন্ন রকমের রং বেরঙের চিত্র দেখতে পাবেন, কিন্তু অনেকেই জানেন না যে প্রকৃতপক্ষে কি করে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে হয়। ওয়েবসাইটে প্রচুর ডেটা আছে, এই ডেটাগুলোকে কি করে বুঝতে হয় সেটা হয়তো অনেকেই জানেন না। সেই কারণে আজকে এই ভিডিও, যেখানে আমরা বলবো যে ওয়েবসাইটটি কি করে দেখতে হয়, কি করে বিভিন্ন রকমের ডেটাগুলোকে বুঝতে হয়। প্রথমে বলি, এখানে 4টি প্যানেল আছে। একটা হচ্ছে প্রথমে একদম বাঁ দিকের উপরে রয়েছে সার্চ লোকেশন। এখানে আপনি আপনার যদি শহরের নাম দেন, কলকাতা, কলকাতা যদি দেন তাহলে এরা কলকাতার একদম কাছে ম্যাপটাকে জুম ইন করবে এবং কলকাতার বিভিন্ন রকমের ওয়েদার আপডেট এরা এখানে দিতে থাকবে। যাই হোক, আমি আবার ডিফল্ট লোকেশনে ফিরে আসছি এইগুলিকে ক্রস করে দিয়ে। এর সেকেন্ড যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে এই তলার দিকে, বাঁ দিকের তলার দিকে, যেটি একটি প্রেডিকশন প্যানেল, যেখানে যদি ক্লিক করা হয় তাহলে ওয়েদার আপডেটগুলো আস্তে আস্তে প্রেডিক্টেড ওয়েদার আপডেট দেখাবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখন বুধবারের ওয়েদার আপডেট দেখাচ্ছে। আস্তে আস্তে এটা প্রতি ঘন্টায় ঘন্টায় এই আপডেটগুলোকে ওরা এগিয়ে নিয়ে যায় এবং বিভিন্ন রকম ওয়েদার প্রেডিকশন মডেলের উপরে নির্ভর করে এই আপডেটগুলি তৈরি হয়। এটি হচ্ছে অ্যানিমেশন প্যানেল। অর্থাৎ এইটাতে ক্লিক করলে আপনি আগামী এক সপ্তাহের কীরকম ওয়েদার হতে পারে তার একটা ধারণা পেতে পারেন। যদিও এই আপডেট 2 থেকে 3 দিনের থেকে বেশি এগিয়ে গেলে সেটিকে অতটাও ভরসাযোগ্য বলে মনে হয় না। সুতরাং আগামী 2 থেকে 3 দিনের আপডেট খুবই ভালোভাবে পাওয়া যায়, কিন্তু তার থেকে বেশি হয়তো অতটাও ভরসাযোগ্য সবসময় হয় না। আবার আমি এটিকে আজকের বর্তমান লোকেশনে নিয়ে আসছি। এর তৃতীয় প্যানেলটি রয়েছে এই ডান দিকের নিচে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন 3টি নাম লেখা আছে, ECMWF, GFS এবং আইকন। উইন্ডি থেকে যে ডেটাগুলি কালেক্ট করা হয় সেগুলো উইন্ডির কোনো নিজস্ব ডেটা নয়, সেগুলো হচ্ছে বিভিন্ন গ্লোবাল ক্লাইমেট মডেল ডেটা। এখানে 3টি মডেলের থেকে এরা ডেটা ব্যবহার করে। এখানে যেটি হলুদ রঙে রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে আমরা যে বায়ু প্রবাহের পথ দেখছি সেটি নেওয়া হয়েছে ECMWF মডেল থেকে। এটি একটি ইউরোপিয়ান মডেল। আমি যদি GFS-এ ক্লিক করি, GFS একটি আমেরিকান মডেল, যেটা হচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম। সেখানে যদি ক্লিক করি তাহলে দেখব বায়ুর গতিপথ সামান্য পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ সমস্ত মডেল কিন্তু সবসময় একই রকমের প্রেডিকশন দেখায় না। আইকন একটি জার্মান মডেল, সেটাও যদি ক্লিক করি তাহলে দেখি সামান্য পরিবর্তন হচ্ছে, কিন্তু প্রতিটি মডেলে এই মুহূর্তে দেখাচ্ছে যে সাইক্লোন খুবই ইন্টেন্সিফাইড হয়েছে, খুবই শক্তি সংগ্রহ করছে এবং আর কয়েক ঘন্টার মধ্যে হয়তো বাংলা এবং উড়িষ্যার উপকূলে আছড়ে পড়বে। এখানে আরও কিছু পয়েন্ট আছে যেগুলো আমি পরে বলবো। এবং এর চতুর্থ প্যানেলটি রয়েছে এই ডান দিকের উপরের দিকে, যেখানে র্যাডার, স্যাটেলাইট, উইন্ড, রেইন, টেম্পারেচার, ক্লাউড ইত্যাদি ইত্যাদি জানতে পারবেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা যখন বায়ুর গতিবেগ দেখছেন তখন কোন হাইটে দেখছেন সেটা বুঝতে পারবেন। এটা নিয়েও আমি পরে আসছি। সো প্রথমে আমি আবার ফিরে আসছি এই তৃতীয় প্যানেলটি থেকে, যেটি রয়েছে ডান দিকের নিচে। এখানে প্রথমে বলে রাখি এই কালার ম্যাপটি কি বলছে। এই উইন্ডির পেজটা খুললেই যে ডিফল্ট একটা কালার ম্যাপ আসে সেটা কি বলছে। ডিফল্ট কালার ম্যাপ আসলে দেখাচ্ছে বায়ুর গতিবেগের মান এবং তার দিক। বায়ুর গতিবেগের প্রবাহের দিকটা বোঝা যাচ্ছে
যে এই সাদা সাদা যে অ্যারোহেডগুলো জ্বলছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি বায়ুটি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, এবং পিছনে এই রংটা নির্দেশ করছে সেই প্রবাহের গতিবেগ কত, এবং সেটা বোঝা যাচ্ছে এই এই রং থেকে। সুতরাং এই স্কেল যদি আমি দেখি, স্কেল নির্দেশ করছে এই লাল রঙের জায়গাটি নির্দেশ করছে প্রায় 30 থেকে 40, এবং এর ইউনিট রয়েছে এই মুহূর্তে নটিক্যাল মাইনে, কেটিতে। সুতরাং আমি যদি এইখানে একটু জুম করি ম্যাপটা, এবং আমি যদি এই সাইক্লোনের ঠিক এই লালচে বেগুনি জায়গায় যদি ক্লিক করি, তাহলে দেখতে পাবো এখানের মান হচ্ছে 35 নটিক্যাল মাইল, অর্থাৎ এই লালের যে মান সেটাকে নির্দেশ করছে। এবারে নটিক্যাল মাইনে বুঝতে হয়তো অনেকের অসুবিধা হতে পারে, সেই জন্য ইউনিটটি চেঞ্জ করা যায়। ইউনিটটি চেঞ্জ করার জন্য এটার উপরে ক্লিক করলেই হবে। এখানে বিভিন্ন রকম ইউনিট আসে, এটা যেমন মিটার পার সেকেন্ডে রয়েছে, এটি রয়েছে এমপিএইচ, মাইল পার আওয়ার, এবং এইটা রয়েছে কিলোমিটার পার আওয়ার। সুতরাং কিলোমিটার পার আওয়ারে হয়তো আমাদের অনেকে বুঝতে খুব সুবিধা হবে। সুতরাং এই জায়গায় এই মুহূর্তে গতিবেগ হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার, এবং আমরা যদি এই স্কেলটিতে দেখি তাহলে দেখতে পাবো যে এই লাল রঙের আপনি নির্দেশ করছে প্রায় 55 থেকে 70-এর মধ্যে কোনো একটা মান নির্দেশ করছে, সেটা দেখাচ্ছে। যদি এইটিকে অন্যান্য জায়গায় নিয়ে যেতে থাকি তাহলে বুঝতে পারবো যে কিভাবে গতিবেগ পরিবর্তিত হচ্ছে। এবং অফকোর্স আমরা দেখতে পাচ্ছি যে এইখানে নীল রঙের অংশটি প্রায় 100-র কাছাকাছি গতিবেগ প্রেডিক্ট করছে, এবং প্রকৃতপক্ষে যদি এখানে একটি পয়েন্ট নিয়ে দেখি সেখানে গতিবেগ কত সেটা দেখতে পাচ্ছি প্রায় 27 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি আমরা মডেল পরিবর্তন করি তাহলে দেখতে পাবো একই জায়গায় অন্য একটি মডেল প্রায় একই রকমের মান নির্দেশ করছে। এটি জিএফএস মডেল থেকে আইকন নির্দেশ করছে আরেকটু বেশি গতিবেগ, কিন্তু এগুলো প্রায় কাছাকাছি। সুতরাং সমস্ত ক্লাইমেট মডেল তাদের বিভিন্ন রকমের ইনিশিয়াল কন্ডিশন, তাদের বিভিন্ন রকমের ইনপুটের উপর নির্ভর করে, এবং সেই জন্য সবসময় একদম একই হয় তা নয়, কিন্তু মোটামুটি যেই জায়গায় যে একটা প্রচণ্ড গতিবেগের হাওয়ার তৈরি হয়েছে সেটি কিন্তু সমস্ত ক্লাইমেট মডেল থেকেই বোঝা যাচ্ছে। এবারে আসবো, ঠিক তার উপরে রয়েছে একটি প্যানেল, তার মধ্যে একটি রয়েছে রিপোর্টেড উইন্ড। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে সারা পৃথিবী, আমি যদি জুম আউট করে দিই তাহলে এই রিপোর্টেড উইন্ডে ক্লিক করলে সমস্ত জায়গায় কীরকম বেগে এবং কতটা কোন ডিরেকশনে হাওয়া বইছে সেটি কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যাবে। এখানে আপনি যদি চান আরও লেয়ার অ্যাড করতে পারেন। কি করে? যেমন আমি যদি ধরি এয়ারপোর্টের অবস্থানগুলো দেখব কাছাকাছি, তার জন্য আমি এই এয়ারপোর্টের এখানে ক্লিক করলাম। এয়ারপোর্টের এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে এবারে এয়ারপোর্টগুলি এখানে এই ডট দিয়ে দেওয়া হয়েছে, এবং এরা এখানে কাছাকাছি নিয়ে গেলে কীরকম এয়ারপোর্ট তার সম্পর্কে বিস্তৃত বিবরণ দিয়ে দেবে। এরকম আরও এখানে প্রচুর লেয়ার আছে যেগুলো আপনারা অ্যাড করতে পারেন। যেমন ধরা যাক আমাদের দেশে খুব একটা নেই, তাও ধরলাম প্যারাগ্লাইডিং স্পট। প্যারাগ্লাইডিং স্পট যদি আমি ক্লিক করি তাহলে কয়েকটি জায়গায় আমি দেখতে পাচ্ছি আমাদের দেশে সাদা সাদা বিন্দুতে এসে গেছে। নাসিকের কাছে কতগুলি প্যারাগ্লাইডিং প্লট আছে, পালঘরের কাছেও আছে, বম্বে, পুনে, এই সমস্ত জায়গাতে কতগুলি প্যারাগ্লাইডিং স্পট এরা দেখছে। সুতরাং ইচ্ছা করলে এখানে সমস্ত অপশানগুলোই আপনারা দেখতে পারেন। এবার আমি আবার ম্যাপটাকে জুম আউট করছি এবং আমি চলে যাচ্ছি সবথেকে ইম্পর্ট্যান্ট প্যানেল, যেটা চতুর্থ প্যানেলে, অর্থাৎ এই অপশানগুলো এবং এগুলোর কি মানে। আমি যদি র্যাডার এবং স্যাটেলাইটে ক্লিক করি এবং সেখান থেকে যদি স্যাটেলাইটে যাই, আমি দেখতে পাবো যে স্যাটেলাইট ম্যাপ, অর্থাৎ মেঘের অবস্থান কীরকম স্যাটেলাইট থেকে সেইটি দেখা যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে এখানে একটি নতুন প্যানেল তৈরি হয়ে গেল, যেটি বলবে যে কতক্ষণের স্যাটেলাইট ম্যাপ দেখতে পাই। এখানে 2 ঘন্টা, 6 ঘন্টা এবং 12 ঘন্টার অপশান রয়েছে। আমি 12 ঘন্টার অপশানে ক্লিক করলাম, অর্থাৎ এখন থেকে শুরু করে 12 ঘন্টা আগে কীরকম অবস্থান ছিল আর এখন কীরকম অবস্থান হবে তার একটি অ্যানিমেশন এখান থেকে পাওয়া যাবে। প্রথমে এই ম্যাপটি একবার লোড হতে সময় নেবে।
ম্যাপটি এখন লোড হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে কিভাবে মেঘের অবস্থান 12 ঘন্টা আগে থেকে 12 ঘন্টা পর পর্যন্ত পরিবর্তিত হয়েছে। যদি আমি একটু জুম ইন করি তাহলে বোঝাবার সুবিধা হবে হয়তো। এখানে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি কিভাবে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এবং এখানে যে চক্রাকারে তৈরি হয়েছে যে মেঘ সেটির খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আজ থেকে 12 ঘন্টা আগে এরকম ছিল, 12 ঘন্টার মধ্যে মেঘটি এইভাবে আস্তে আস্তে অগ্রসর হয়েছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে। এরপরে চলে যাব পরের অপশানটিতে, যেটি হচ্ছে উইন্ড। উইন্ড হচ্ছে উইন্ডির ডিফল্ট অ্যাপ্লিকেশন এবং আপনি যদি উইন্ডি খোলেন তাহলে সঙ্গে সঙ্গে এই এই ইন্টারফেসটাই দেখতে পাবেন। তবে উইন্ডের মধ্যে দুটি পার্ট আছে, একটা হচ্ছে সাধারণ উইন্ড, জেনারেল অ্যাভারেজ উইন্ড ফ্লো, যেটা সারাক্ষণ ধরে বয়ে চলেছে, এবং একটি হচ্ছে গাস্টস বা দমকা হাওয়া। দমকা হাওয়া সাধারণত নর্মাল উইন্ডের থেকে অনেকটা জোরে প্রবাহিত হয় এবং আমি যদি এই জায়গায় ক্লিক করি তাহলে দেখব এখানে এই মুহূর্তে উইন্ড গাস্টের পরিমাণ দেখাচ্ছে 176 কিলোমিটার/আওয়ার। উইন্ড গাস্ট প্রকৃতপক্ষে 2 থেকে 5 মিনিটের জন্য স্থায়ী হয়, এটা সারাক্ষণ বয় না, কিন্তু যখন বয় তখন ভয়ঙ্কর জোরে বয়। আমি যদি একই জায়গায়, এটা উইন্ড গাস্টের স্পিড বা দমকা হাওয়ার গতিবেগ দেখা যায় প্রায় 176 কিলোমিটার/ঘন্টা। আমি যদি এটাকে শুধু উইন্ডে দেখি তাহলে দেখবো এইখানে গতিবেগটা অনেকটাই কম, প্রায় 98 বা 100-র কাছাকাছি চলে এসেছে। সুতরাং বুঝতেই পারছেন উইন্ড গাস্টের ভেলোসিটি উইন্ডের থেকে অনেকটাই বেশি হয়। এবং এর একটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যে এই যে বায়ু প্রবাহটা দেখছি, এই বায়ু প্রবাহটা কতটা উচ্চতায় রয়েছে তা সেটা বোঝার জন্য আমাদের এখানে একটি প্যানেল আছে যেখানে লেখা আছে সারফেস। এটিকে ধরে ক্লিক করে উপরে ড্র্যাগ করলে আস্তে আস্তে দেখবো যে বায়ু প্রবাহের গতিপথ কিন্তু চেঞ্জ হচ্ছে, কারণ এটি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে আরও কতটা উঁচুতে কীভাবে বায়ু প্রবাহিত হচ্ছে সেটা বলছে। একেবারে উঁচুতে যদি নিয়ে যাই, যেটা প্রায় 13 কিলোমিটারের কাছাকাছি, তাহলে কিন্তু দেখবো যে বায়ু প্রবাহ অনেকটাই আলাদা। এখানে সাইক্লোনিক স্টর্মের হালকা প্রভাব আছে, কিন্তু সেই রকমভাবে বোঝা যাচ্ছে না। সুতরাং আপনারা যখন ওয়েদার প্রেডিক্ট করতে চাইবেন বা ওয়েদারটাকে বুঝতে চাইবেন তখন কিন্তু দেখতে হবে যে আপনার এইখানের যে প্যানেলটি সেটি আসলে কোন উচ্চতা নির্দেশ করছে। এরপরে আমরা চলে আসবো বৃষ্টিপাত, অর্থাৎ রেইন এবং থান্ডার, এইখানে অপশনটিতে। এখানে যদি ক্লিক করি তাহলে বুঝতে পারবো যে কীরকম বৃষ্টিপাত হতে চলেছে। সমুদ্রের মাঝখানে ভারী বৃষ্টিপাত চলছে এবং পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশার বিভিন্ন অঞ্চলেও এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়েছে দেখতে পাচ্ছি। এবং এখানে বৃষ্টিপাতের ইউনিট মাপ হয় মিলিমিটারে। সুতরাং প্রায় 3 থেকে 7 মিলিমিটার পর্যন্ত, কোথাও কোথাও 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। থান্ডারস্টর্ম অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ কোথায় কোথায় বৃষ্টিপাত, তারও একটি প্রেডিকশন এখান থেকে পাওয়া যায়। এবং আমরা দেখি বিহারের বিভিন্ন অংশ সহ কতগুলি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আপনার বাড়ি যদি কলকাতা হয় তাহলে আপনি এটিকে জুম ইন করে দেখতে পারেন যে কলকাতা আছে কিনা। এই মডেল বলছে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু আপনার বাঁকুড়ার কাছাকাছি, তাহলে বাঁকুড়া জেলার মধ্যে বলছে কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট রয়েছে। চলে আসছি পরবর্তী অপশানে, দ্যাট ইজ টেম্পারেচার। টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা। আপনি যদি দেখেন এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় উষ্ণতা কেমন রয়েছে, তাহলে দেখতে পাবেন যে মধ্য ভারত থেকে পশ্চিম ভারতের সমস্ত অঞ্চলে উষ্ণতা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি, যেখানে এই মুহূর্তে আমাদের পূর্ব উপকূলে সাইক্লোনের জন্য উষ্ণতা সামান্য কম, কোথাও কোথাও 20 থেকে 30 ডিগ্রির কাছাকাছি উষ্ণতা রয়েছে। উষ্ণতার সাথে সাথে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে হিউমিডিটি বা আর্দ্রতা। আর্দ্রতা হচ্ছে আমাদের শরীরে কতটা ঘাম নির্গত হবে তার পিছনে আর্দ্রতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, এবং বেশি হিউমিডিটি থাকলে প্রচণ্ড ঘাম এবং একটি প্যাচপ্যাচে আবহাওয়ার তৈরি হয়। দেখতে পাচ্ছি যে কলকাতা, ভুবনেশ্বর, ধানবাদ এই সমস্ত অঞ্চলে আর্দ্রতা ভয়ঙ্কর বেশি। আর্দ্রতার ইউনিট হচ্ছে পার্সেন্টেজ দেওয়া হয়, এবং এখানে কোনো কোনো জায়গায় 90-এর থেকেও বেশি, 90% থেকেও বেশি হিউমিডিটি প্রেডিক্ট করা হয়েছে। পরবর্তী অপশন হচ্ছে ক্লাউড। এইখান থেকে আমরা দেখতে পারি যে ক্লাউড বা মেঘ কিভাবে পরিবর্তিত হচ্ছে।
মেঘ পরিবর্তন হওয়ার খুব একটা ইম্পর্টেন্ট বিষয় সাইক্লোনকে বোঝা। সাইক্লোন তৈরি হওয়ার সময় যে ঘূর্ণবাতের সৃষ্টি হয় সেই সময় মেঘেরও কিছু প্যাটার্ন তৈরি হয়, সেটা এই মডেল থেকে দেখা যাবে। যদি আমাদের এখানে মেঘের আন্ডারে 3টি সাব প্যানেল আছে, যেগুলো হচ্ছে লো ক্লাউড, অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি বা সমুদ্রতলের কাছাকাছি কিরকম ভাবে মেঘের অবস্থান রয়েছে সেটি এখান থেকে দেখা যাবে। ফগ, এই সময় হয়তো আমাদের খুব একটা ফগ নেই, তাই জন্য ফগের কোনো বিশেষ অস্তিত্ব বোঝা যাচ্ছে না, কিন্তু শীতকালে যদি ফগ অপশনটিতে ক্লিক করা হয় তাহলে এরা ফগের এক বা কুয়াশার মোটামুটি প্রেডিকশন দিতে পারবে। আমরা যদি বিশ্বের অন্যান্য প্রান্তে যদি দেখি তাহলে দেখতে পাবো যে এখানে কিন্তু ফগ ভালোভাবেই রয়েছে ইউরোপ এবং তুর্কির বিভিন্ন অঞ্চলে। পরবর্তী অপশনে যাব ভিজিবিলিটি। ভিজিবিলিটি মানে আপনি একটি স্থানে দাঁড়িয়ে তার থেকে কত দূর পর্যন্ত দেখতে পাবেন। এই মুহূর্তে যদি আমি দেখি কলকাতার মধ্যে যদি কেউ দাঁড়িয়ে থাকেন তাহলে তাহলে ভিজিবিলিটির কালার ম্যাপ দেখাচ্ছে এই নীল থেকে লাল। এর মানে হচ্ছে কলকাতার একটি ফাঁকা মাঠের মধ্যে দাঁড়ালে এই সময় প্রায় 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত জায়গা আপনি দেখতে পাবেন, সেটি এই এই কালার স্কেল থেকে বোঝা যাচ্ছে। পরবর্তী অপশন হচ্ছে ওয়েভস। ওয়েভস হচ্ছে সমুদ্রের জল কিভাবে প্রবাহিত হচ্ছে, এবং সেটা যদি আমি ম্যাপটাকে একটু জুম আউট করলে বুঝতে পারবো যে সমুদ্রের জলের মধ্যেও কিন্তু একটি সার্কুলেশন তৈরি হয়েছে, এবং সেটি কিভাবে সমুদ্রের জল প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে। এবং এর যে এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রয়েছে, যে রংটি রয়েছে, সেটি নির্দেশ করছে সমুদ্রের কতটা উচ্চতা বা জলের যে ঢেউ, সেই ঢেউয়ের উচ্চতা কত। এখানে দেখতে পাচ্ছি যেখানে সাইক্লোনের চক্র রয়েছে বা তার আশেপাশের লাল হালকা সাদা রয়েছে, অর্থাৎ এই সমস্ত অঞ্চলের ঢেউয়ের উচ্চতা প্রায় 6 থেকে 9 মিটার পর্যন্ত। এবং এখানে দুটি আলাদা জিনিস দেওয়া থাকে, সোয়েল 1 এবং সোয়েল 2, অর্থাৎ জলোচ্ছ্বাস কতটা হতে পারে। জলোচ্ছ্বাসের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপকূলে এখনো জলোচ্ছ্বাস তৈরি হয়নি, তবে উড়িষ্যার উপকূলে কোনো কোনো জায়গায় ভুবনেশ্বরের নিকটবর্তী সমুদ্রে প্রায় পারাদ্বীপের কাছে জলোচ্ছ্বাস শুরু হয়েছে, এবং এই জলোচ্ছ্বাসের মান কিন্তু প্রায় 2.6 মিটার মতন দেখাচ্ছে এখানে। হয়তো কালকে আরও বাড়তে পারে, এবং সাথে যদি পূর্ণিমার ভরা কোটাল থাকে তাহলে জলোচ্ছ্বাস আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা যায়। এর তলায় রয়েছে আরেকটি অপশন, সি টেম্পারেচার, অর্থাৎ সমুদ্রের উষ্ণতা কত, যেটি হচ্ছে এই সাইক্লোনগুলি ফর্মেশনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, যেটা হচ্ছে সমুদ্রের উষ্ণতা। আমাদের যদি ম্যাপটাকে স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পাবো যে এই গোটা নিরক্ষীয় অঞ্চল জুড়ে সমুদ্রের উষ্ণতা ভয়ঙ্কর বেশি, এবং এই সমস্ত অঞ্চলেই বিভিন্ন রকমের সাইক্লোনিক স্টর্মগুলো তৈরি হয়। যেটা আমাদের দেশে হচ্ছে সাইক্লোন বলে, সেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে হয় হারিকেন বলে, বা জাপানের উপকূলে হয় টাইফুন বলে। এবং আমরা যদি আস্তে আস্তে উপরের দিকে যাই তাহলে দেখবো যে সমুদ্রের উষ্ণতা অনেকটাই কম, এবং পুরো উষ্ণতার পরিমাপটাই আপনারা বুঝতে পারবেন এই স্কেলটি দেখলে, স্কেলের কালার দেখলে। স্কেলের কালার ভারতবর্ষে বঙ্গোপসাগর এবং আরব সাগরের কাছে এই কালারটি নির্দেশ করছে উষ্ণতা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি, যেখানে জাপানের উপকূলে এই উষ্ণতা নির্দেশ করছে 10 থেকে 20 ডিগ্রির কাছাকাছি, যেটি সবুজে থেকে এই হলুদ রং দিয়ে বোঝানো হয়েছে। এই অ্যাপ থেকে আরও একটি ভালো জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে এয়ার কোয়ালিটি। এয়ার কোয়ালিটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে অনেকগুলি অপশান আসবে। প্রথমে আসা যাক N2O, অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইডের মাত্রা কত। এটির ইউনিট হচ্ছে মাইক্রোগ্রাম পার মিটার কিউব, এবং আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং চীনের বিভিন্ন জায়গায় এই গ্যাসের পরিমাণ খুবই বেশি। এছাড়াও রয়েছে PM 2.5, এটি একটি পার্টিকুলেট ম্যাটার, অর্থাৎ বায়ু কতটা দূষিত তার একটা আন্দাজ পাওয়া যায় PM 2.5 কতটা আছে তার উপর নির্ভর করে। এই পার্টিকুলেট ম্যাটারের সাইজের উপর নির্ভর করে এই 2.5, 10, 1 বিভিন্ন রকমের জিনিস বসানো হয়। তো আমরা দেখতে পাচ্ছি আবার যে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, প্রধানত এই শহরাঞ্চলে এর মাত্রা খুবই বেশি। এর PM 2.5 এর মাত্রা 2.5 এর মাত্রা যদি খুব বেশি হয় তাহলে বায়ু অনেকটাই বেশি দূষিত বলে ধারণা করা যায়।
এছাড়া রয়েছে টোটাল অ্যারোসল কোয়ান্টিটি, এবং সেটিও মাত্রা বেশি থাকলে বায়ু দূষিত বলে ধরা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাইক্লোন কিন্তু অ্যারোসলটাকে অনেকটা টেনে নেয়, এবং সাইক্লোনোজেনেসিসের জন্য, অর্থাৎ সাইক্লোন তৈরি হওয়ার জন্য অ্যারোসলের কিছু ভূমিকা থাকে বলে অনেকেই মনে করেন। আপনারা ইচ্ছা করলে এই লেয়ারের সাথে আরো কিছু লেয়ার অ্যাড করতে পারেন, ঠিক আগের প্যানেলটির মতন, যেগুলো আমাদের ভারতবর্ষের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, সেই জন্য বন্ধ করে রাখা, যেমন স্নো ডেপথ, হাই ক্লাউডস, ফ্রিজিং অল্টিটিউড, এগুলো আমাদের এই মুহূর্তে দরকার নয়। তো আশা করি এই ইন্টারফেসটা খুব ভালো করে বুঝলে আপনাদের আর কখনোই অন্যান্যদের উপরে ভরসা করে থাকতে হবে না, নিজেরাও আবহাওয়ার পূর্বাভাস পেতে পারেন বাড়িতে বসে কম্পিউটার স্ক্রিনে, অথবা এই উইন্ডি অ্যাপটি পাওয়া যায় গুগল প্লে স্টোরে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন, এবং সেখানেও প্রায় সমস্ত একই জিনিসই থাকে, কীভাবে 3টি মডেল কাজ করে, তার বিভিন্ন অপশান, স্যাটেলাইট, টেম্পারেচার, রেইনফল, এয়ার কোয়ালিটি, সমস্ত কিছুই দেখা যেতে পারে। এবং অবশ্যই সারফেসের হাইটটা চেঞ্জ করতে ভুলবেন না। তো এই হলো সবার জন্য উইন্ডি অ্যাপ। আশা করি আপনারা এবার থেকে নিজেরাও ট্রাই করতে পারবেন।